যুক্তরাষ্ট্রে একদিনের ব্যবধানে প্রাণ গেছে ২৮০০-র বেশি মানুষ। নতুনভাবে ২৭,০০০ মানুষের শরীরে শনাক্ত হয়েছে কোভিড-19। এর মাঝেই বাড়তি চাপ হিসেবে ২ মাসের জন্য সব ধরনের গ্রিন কার্ড অনুমোদন বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। অন্যদিকে আগামীকাল মানবদেহে প্রথমবারের মতো ভ্যাকসিন পরীক্ষার আগে আরও ৮২৮ জনের মৃত্যু দেখল ব্রিটেন। দেশটিতে ১,৩০,০০০-এর মতো মানুষ করোনা পজিটিভ। অবশ্য ইউরোপের দেশগুলোতে ধারাবাহিকভাবে কমে আসছে প্রাণহানি। আক্রান্তের তালিকায় শীর্ষে থাকা দেশগুলোতে একদিনে প্রায় ২,০০০ মানুষের মৃত্যু হয়েছে। যুক্তরাষ্ট্রে করোনা ভাইরাসে আরও ৮ প্রবাসী বাংলাদেশির মৃত্যু হলো। সব মিলিয়ে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬ জনে। তারা সবাই নিউ ইয়র্কের বাসিন্দা। দীর্ঘদিন করোনায় ভুগে মারা গেলেন হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদ যুক্তরাষ্ট্র শাখার সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার বিদ্যুৎ দাস। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬০ বছর। এ তালিকায় আরও রয়েছেন নিউ ইয়র্ক কোম্পানিগঞ্জ ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের প্রবীণ সদস্য সিরাজুল ইসলাম। এছাড়া অন্যান্যরা হলেন ৮৪ বছর বয়সী আব্দুর রাজ্জাক, ৫৪ বছরের প্রবাসী বাংলাদেশি শফি হায়দার। যুক্তরাষ্ট্রে কোভিড-19-এ মৃত্যুবরণকারী ১৭০ প্রবাসী বাংলাদেশি নিউ ইয়র্কের বাসিন্দা। সংশ্লিষ্টরা বলছেন, প্রাণহানি এড়াতে চিকিৎসা ব্যবস্থায় কোনো ত্রুটি রাখছেন না মার্কিন সরকার। যারই করোনা হচ্ছে এবং যেই হাসপাতালে যাচ্ছে তাকেই সরাসরি হাসপাতালে অ্যাডমিট করা হচ্ছে এবং আপ্রাণ চেষ্টা করা হচ্ছে তাকে বাঁচানোর জন্য। এবং পরবর্তীতে সেই রোগীটি যখন কোনো বিল পাচ্ছে বা কোনো কিছু পাবে ভবিষ্যতে, তার প্রতিটি বিল মাফ হয়ে যাবে, মওকুফ হয়ে যাবে। যুক্তরাষ্ট্রের বর্তমান পরিস্থিতি নিয়ে কথা বলতে নিউ ইয়র্কের বাফেলো থেকে যুক্ত হচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞ ডক্টর ফাহিম তাজওয়ার। আপনাকে স্বাগত জানাচ্ছি যমুনা নিউজের করোনা আপডেটে। আপনার কাছে একটু জানতে চাই যে করোনা চিকিৎসায় মানব শরীরে mRNA 1273 ভ্যাকসিনের পরীক্ষা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। কবে নাগাদ আসলে সফলতা আসতে পারে আপনি কি মনে করেন? এছাড়া কোভিড-19-এর চিকিৎসায় অ্যান্টি ম্যালেরিয়াল ওষুধগুলো আসলে কতটা কার্যকরী হবে? ধন্যবাদ। আসলে কোয়েশ্চন দুটি খুব ইম্পর্টেন্ট। সো mRNA 1273 এই ভ্যাকসিনটি আপনার আসতে সময় লাগবে 12 থেকে 18 মাস। এটা আপনার তৈরি করতেছে মডার্না থেরাপিউটিক, ওরা হিউম্যান ট্রায়াল শুরু করে দিয়েছে অলরেডি। এটা হিউম্যান ট্রায়াল শুরু হয়েছে আপনার মার্চের 16-এ। তবে এই বছরের শেষের দিকে ওরা বলতেছে যে সেপ্টেম্বরের দিকে আপনার ফেজ 3 ট্রায়ালটি শুরু হতে পারে। আর ওই ট্রায়ালটি শেষ হওয়ার পরই তখন বলা যাবে যে আসলে এই আপনার ভ্যাকসিনটি কতটুকু কার্যকরী। এবং আশা করা হচ্ছে যে আগামী বছর 2021-এর দিকে মে বা জুনের দিকে এই ভ্যাকসিনটি আপনার আসতে পারে সবার জন্য। তো একটা জিনিস আমি বলে দিই, অনেকে হয়তো বলছেন এতদিন লাগবে কেন ভ্যাকসিনটা আসতে। আসলে এই ভ্যাকসিনটি হয়তো বা ফাস্টেস্ট ভ্যাকসিন আপনার হিউম্যান হিস্ট্রির মধ্যে। মামস ভ্যাকসিনটা এসেছিল আপনার 4 বছর সময় লেগেছিল। তো তাছাড়াও আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটিতে ওরাও শুরু করতেছে একটা ভ্যাকসিন। তো দেখা যাক আসলে কে ভ্যাকসিনটা বানাতে পারে। আমার জন্য দুটোই খুব ভালো সংবাদ। তাছাড়া আপনি যে কোয়েশ্চেন করছেন সেকেন্ডটা, যে আপনার ম্যালেরিয়ার মেডিকেশন গুলো, ক্লোরোকুইন, হাইড্রোক্সিক্লোরোকুইন, এইগুলা খুব পুরাতন ওষুধ এবং অনেকদিন আমরা ইউজ করতেছি ম্যালেরিয়ার জন্য বলেন আর আপনার আর্থ্রাইটিসের জন্য বলেন। আর এই ওষুধগুলো আপনার ইউজ করা হয়েছিল আপনার চায়নাতে ইনিশিয়ালি। ওদের কাছ থেকে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি এবং ওটার ভিত্তি করে অন্যান্য দেশে আপনার এই মেডিসিনগুলো ইউজ করা শুরু করা হয়। তবে রিসেন্টলি কিছু আপনার স্টাডি বের হয়ে আসছে, দেখা যাচ্ছে যে এই হাইড্রোক্সিক্লোরোকুইন এবং এজিথ্রোমাইসিন এই দুইটা মেডিকেশনের কম্বিনেশনে হার্টের কিছু সমস্যা হচ্ছে। তো আসলে এইটার উপর এখন প্রায় 30টার মতো ক্লিনিক্যাল ট্রায়াল চলতেছে। তো দেখা যাক আসলে আমাদের কাছে কি ধরনের রেজাল্ট বের হয়ে আসে। তো আমরা আশাবাদী ভালো কিছু পাবো। ডক্টর ফাহিম, একটু ভিন্ন প্রসঙ্গে যেতে চাই। মহামারী চলাকালেই আসলে 60 দিনের জন্য সব ধরনের গ্রিন কার্ড ইস্যু বন্ধের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। আসলে এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আমি আসলে এটাকে মোর অফ এ পলিটিক্যাল দেখবো। আমাদের প্রেসিডেন্ট ট্রাম্প উনি খুব হার্ড অন ইমিগ্রেশন, উনি প্রায় অনেক ডিসিশন নিয়েছেন ইমিগ্রেশনের এগেইনস্টে। আর তো এই মুহূর্তে উনি যেটা বলতেছেন যে আমেরিকা ফার্স্ট, আমেরিকার লোকদের জন্য উনি ফার্স্টে যেন কোনো জবের কোনো সমস্যা না হয়, স্পেশালি এখন যেহেতু খুব টাফ সময় চলতেছে আমেরিকার মধ্যে। সো উনি 60 ডেজের জন্য অনলি আপনার গ্রিন কার্ড যে অ্যাপ্লাই করেছেন ওদের জন্য আপনি থামিয়ে দিয়েছেন, কিন্তু বাকি যে প্রসেসগুলো রয়েছে, মনে করেন আপনার গেস্ট ওয়ার্কার আসতেছেন, ওরা কিন্তু আসতে পারবে, এই মুহূর্তে কোনো সমস্যা নাই। তো দেখা যাক, এটা মোর পলিটিক্যাল দেন করোনা রিলেটেড। সো আপনার হোপফুলি উনি 60 ডেজ উপরে উনি নিবেন না। ডক্টর ফাহিম তাজওয়ার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।
করোনা ভাইরাসের কারণে বিশ্বে বেড়েই চলেছে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। জাতিসংঘের মতে দেশে দেশে লকডাউনের কারণে শিগগিরই সংখ্যাটি দ্বিগুণ হবে। মঙ্গলবার এক ভিডিও কনফারেন্সে WFP প্রধান ডেভিড বেসলে জানান, দুর্যোগ এড়াতে দ্রুত ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন। সেখানেই এক প্রতিবেদনে বলা হয়, চলতি বছরই 25 কোটিতে পৌঁছাতে পারে ক্ষুধার্ত মানুষের সংখ্যা। অর্থনৈতিক সংকট, যুদ্ধ বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত কমপক্ষে 10টি দেশকে ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে জাতিসংঘ। যুদ্ধবিধ্বস্ত ইয়েমেন, সিরিয়ার পাশাপাশি রয়েছে আফ্রিকার দেশগুলো। বাদ পড়েনি আফগানিস্তান ও সমাজতান্ত্রিক দেশ ভেনেজুয়েলা। এদিকে যুক্তরাজ্যে অপরিবর্তিত করোনা ভাইরাসে প্রাণহানি এবং নতুনভাবে সংক্রমণের হার, এই বিষয়গুলো নিয়ে কথা বলতে স্টুডিওতে যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী সৈয়দ সাদেক আহমেদ। সাদেক, একটু জানতে চাই, ব্রিটেন বর্তমানে করোনা ভাইরাসের চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এর মাঝে আগামীকাল থেকে শুরু হবে মানব শরীরে পরীক্ষামূলক ভ্যাকসিন প্রয়োগ। এই ব্যাপারে একটু বিস্তারিত জানতে চাই। ধন্যবাদ নান্সি আপনাকে। আপনারা জানেন যে যুক্তরাজ্যে গত 3-4 দিন ধরে মৃত্যুর হার কমে আসছিল, কিন্তু আজকে আবার হঠাৎ করে গতকালকে 800-র উপরে মানুষ মারা গেছেন। তো এটা নিয়ে অনেকই শঙ্কিত। এবং আপনারা জানেন আরেকটা বিষয়, বাংলাদেশিরা গত 24 ঘন্টায় আমাদের কাছে আরো হিসাব এসেছে, আরো 14 জন বাংলাদেশে মারা গেছেন। তো এ নিয়ে বাংলাদেশিদের মৃতের সংখ্যা প্রায় 135-এ চলে গেছে। এবং সবচেয়ে বড় আশার বিষয় যেটা আমি বলতে চাই, যে হেলথ সেক্রেটারি মার্ক হ্যানকক আজ গতকালকে ডাউনিং স্ট্রিটে বলেছেন যে আগামী বৃহস্পতিবার থেকে যে অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে যে অক্সফোর্ড প্রজেক্টের মাধ্যমে যে ভ্যাকসিন টেস্ট শুরু হবে, এই টেস্টের মাধ্যমে যদি টেস্টটা সফল হয়, তাহলে খুব শীঘ্রই তারা এটা ম্যানুফ্যাকচারিং এর দিকে যাবেন। তবে ইনি বলেছেন যে এই স্টেজে পৌঁছতে নর্মালি সাধারণত বছর 2-1 লাগে, কিন্তু খুব অতি অল্প সময়ে তারা এই স্টেজে পৌঁছতে পেরেছেন বলে উনি অনেক উনি আশাবাদী। এবং উনি মনে করছেন যে এই যে প্রায় 42.5 মিলিয়ন, 42.5 মিলিয়ন পাউন্ডের প্রজেক্ট, ওনারা যদি দরকার হয় আরো অনেক পয়সা এটাতে, অনেক পাউন্ড এটাতে খরচ করবেন। এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ নান্সি। সাদেক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। করোনা ভাইরাস সংক্রমণ ঠিক কোন পর্যায়ে তা নিয়ে চলছে নানা আলোচনা। তবে সব ছাপিয়ে একটি বিষয় নিশ্চিত, তা হচ্ছে এই সংক্রমণের ঝুঁকি থেকে এখন আর কেউ শঙ্কামুক্ত নয়। বিজ্ঞানীরা বলছেন, উপসর্গ ছাড়াই করোনা ভাইরাস দেহে বহন করছেন এমন সংখ্যার কোনো হিসেব নেই। ঝুঁকি কমাতে আবারও অধিক পরীক্ষার উপর জোর দিলেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ও বিজ্ঞানীরা। রিয়াজ রায়হানের রিপোর্ট। আপনি কিংবা আমি হয়তো বহন করছি করোনা ভাইরাস। প্রাণঘাতী এই ভাইরাস বহনকারী হতে পারেন আপনার পাশে দাঁড়িয়ে বাজার করা ব্যক্তিটিও। আবার ভিড়বাট্টায় হয়তো আপনি করোনার বাহক হয়ে ঝুঁকি বাড়াচ্ছেন মানুষের। দেশে করোনা ভাইরাসে শতাধিক মৃতের সঙ্গে আক্রান্তের সংখ্যা 3000 ছাড়িয়েছে। অথচ এ নিয়ে সচেতনতার সব আয়োজন যেন ভেস্তে যাচ্ছে। চিকিৎসকরাই এর ভিতরে আছে, তারাও ঝুঁকিমুক্ত না। সেক্ষেত্রে আমরা যেহেতু এটা সংক্রমিত জায়গায়, বিশেষ করে সব থেকে বাজার, এখান থেকে সংক্রমিত বেশি হওয়ার সুযোগ আছে। না, আরও সাবধানতা অবলম্বন করা দরকার এগুলি। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কিছু সময় ঠিক থাকলেও পরক্ষণেই আবার আগের চিত্র। রোগতত্ত্ব গবেষকরা বলছেন, উপসর্গ বা দৃশ্যমান আক্রান্তের চেয়ে শঙ্কা বাড়াচ্ছে অদৃশ্য ভাইরাস বহনকারীরা, যার সংখ্যা হয়তো বাড়ছে জ্যামিতিক হারে। এইটা বিভিন্ন ক্লাস্টারে চলে গেছে, এখন কমিউনিটি ট্রান্সমিশন হইতে, এটা কেউ অস্বীকার করতে না। একটা বিরাট অংশ মানুষ, তারা কিন্তু লক্ষণ প্রকাশ না করেও, লক্ষণটা হয়তো চোখে তিনি অনুভব করতে পারছেন না, তারাও কিন্তু ভাইরাসটা বহন করছেন। সেটাই হচ্ছে আমাদের খুবই চিন্তার বিষয়, উদ্বেগের বিষয়। তাহলে এর থেকে বাঁচার উপায় কি? উন্নত বিশ্ব যেখানে হিমশিম খাচ্ছে, সেখানে বাংলাদেশের অবস্থানই বা কোথায়? রোগ শনাক্ত করে আলাদা করা, চিকিৎসা করা, তার সাথে আমাদের সামাজিক বিধিনিষেধটা মেনে চলাটা যুক্ত করতে হবে। শুধুমাত্র আমি ঘরে বসে থাকলাম, তাহলে কিন্তু রোগটা দূর হবে না। যখনই আমি ঘরের বাইরে বেরোবো, আমি রোগে আক্রান্ত করার ঝুঁকিতে যাবো। এই ধরনের সিদ্ধান্তগুলি আপনাকে ডিসেন্ট্রালাইজ করতে হবে এবং স্পট ডিসিশন নিতে হবে। সার্বিক কাজটাকে 3 ভাগে ভাগ করতে হবে।
একটা হলো মেডিকেল অ্যাসপেক্ট, কমিউনিটি লেভেলে কাজ করা, আরেকটা হলো প্রাণ বা এই যে মনে করেন তাদের যেসব দিচ্ছে অনুদান সেগুলি দেওয়া। সরকারি বেসরকারি পর্যায়ের এত প্রচারণা আর কার্যক্রমের ফলে একটি বিষয় অন্তত স্পষ্ট, তা হচ্ছে করোনা ভাইরাসের ঝুঁকি সম্পর্কে অবগত আছেন প্রায় সকলেই, কিন্তু পাড়া মহল্লা থেকে বাজার পর্যন্ত এর অনেক ক্ষেত্রেই ছাপ মেলে না। করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে কাজ করছেন যারা বলছেন ব্যক্তি মানুষের উদাসীনতার গাফিলতিই এর জন্য অনেক ক্ষেত্রে দায়ী। আর তাই ব্যক্তি পর্যায়ে যদি সচেতন না হন তাহলে সামাজিকভাবে এর সংক্রমণ রোধ করা কঠিন, আর তাতেই ঝুঁকি বাড়বে বহুগুণ। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, রাজধানীর আজকের পরিস্থিতি জানবো সহকর্মী ইমতিয়াজ সনির কাছ থেকে। তিনি যোগ দিচ্ছেন মোহাম্মদপুর এলাকা থেকে। সনি, আজকে কেমন দেখছেন রাজধানীর পরিস্থিতি? রাস্তায় মানুষের চলাচল কেমন দেখছেন? উপস্থিতি কেমন দেখছে? কমেছে কি বেড়েছে? ন্যান্সি, আমার অবস্থান এখন মোহাম্মদপুর টাউন হল মার্কেটের ঠিক সামনে। আর কেমন দেখছি এই কথা বলার আগে আপনাকে একটু দেখায় টাউন হল মার্কেটের ঠিক সামনের দৃশ্যটা। এখানে ব্যক্তিগত যানবাহন এবং রিকশার আধিক্য এত পরিমাণ যে সকাল থেকে এগুলো রাস্তাতে অনর্গল চলাফেরা করছে এবং অলিগলিতে এই রিকশার আধিক্যটা অনেক বেশি। আপনার কাছে একটু বলে রাখি যে হচ্ছে এই রাজধানী ঢাকা শহরে করোনা শনাক্তর যেই এলাকাগুলো সবচেয়ে বেশি আধিক্য দেখা গেছে তার মধ্যে মোহাম্মদপুর অন্যতম। আইডিসিআর এর সর্বশেষ তথ্য অনুযায়ী এখানে 44 জন এই এলাকায় শনাক্ত হয়েছে। তারপরও মানুষকে দেখে মনে হচ্ছে না যে এই এলাকায় আসলে এত পরিমাণ মানুষের ব্যস্ততা থাকতে পারে। তবে আমি এখানকার মানুষের সাথে কথা বলেছি, তারা বলছে যে তারা আসলে প্রয়োজনেই বেরিয়েছে, তাদের ঘরের বাজার করার জন্য মূলত এই এলাকায় বেরিয়েছে। কিন্তু বাজার করার থাকলেও আমি সাধারণ অনেক মানুষকে দেখেছি যারা হচ্ছে বিনা কারণে ঘোরাফেরা করছে, তাদের ইসে নেই। এমনকি এখানকার চার দোকান পর্যন্ত খোলা আছে। আর হচ্ছে তবে মানুষ যাদের কাছে শুনছি তারা বলছে যে মূলত যে স্বাস্থ্য মন্ত্রণালয়ের যে একটা নির্দেশনা আছে সকাল 6টা থেকে দুপুর 2টার মধ্যে বাজারঘাট করতে হবে, যার কারণে মানুষ এই সময়টাতে একটু বেশি করেই এই এলাকায় এসে বাজারঘাট করার জন্য আসছে। তো এই এলাকার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই ছিল। ন্যান্সি। সনি, আপনাকে ধন্যবাদ। হার না মানা দৃঢ়তায় আমরা এগিয়ে যাই নতুন দিনের প্রতিশ্রুতিতে, আর বিশ্বাসের সাথে বলি হাল ছেড়ো না বাংলাদেশ। জিপিএইচ ইস্পাত, দৃঢ়তার প্রতিশ্রুতি। নেই কোনো আলোচনার সভা কিংবা আন্দোলন, অথচ 50তম ধরিত্রী দিবসে সাম্প্রতিককালের সবচেয়ে দূষণমুক্ত সময় পার করছে পৃথিবী। করোনা ভাইরাসের প্রকোপে যখন বিপর্যস্ত বিশ্ব, তখন প্রকৃতি ফিরছে তার আপন রূপে। 180টির বেশি দেশে টানা লকডাউন আর কড়াকড়ির ফলে কমেছে দূষণ। সভ্যতা বিনির্মাণের নামে বছরের পর বছর নিষ্পেষণের শিকার পৃথিবী ঘুরে দাঁড়াতে চাইছে। ধরিত্রী দিবসে বোধহয় এই বার্তাই দিল করোনা ভাইরাস। গেল বছরের চীন, ধোঁয়াশায় অস্পষ্ট সব। ঠিক 1 বছর পরের চিত্র এটি, ঝলমলে পরিষ্কার আকাশ। দূষণ কমাতে বছর বছর সম্মেলন যেখানে ব্যর্থ, ফল হয়নি কোনো আন্দোলনেও, তখন অদৃশ্য এক ভাইরাসের কারণে স্বয়ংক্রিয়ভাবেই কমে গেছে দূষণ। বিশ্বজুড়ে বন্ধ কলকারখানা, চলছে না গাড়ি, বিমান, ট্রেন। ফলাফল, ভেনিসের স্বচ্ছ হয়ে যাওয়া গ্র্যান্ড ক্যানেলে ফিরতে শুরু করেছে ডলফিন, জেলিফিশ। লোকালয়ে দেখা মিলছে নাম না জানা বিরল পাখি আর কীটপতঙ্গের। থাইল্যান্ডের সৈকতে এসেছে দুর্লভ প্রজাতির কচ্ছপ। পরিবেশ বিষয়ক বিভিন্ন সংস্থার জরিপ বলছে গেল বছরের তুলনায় দূষণের মাত্রা কমেছে রেকর্ড প্রায় 50%। বায়ুস্তরে কার্বন মনোক্সাইডের পরিমাণও নেমে এসেছে অর্ধেকে, যা স্পষ্ট স্যাটেলাইটের এসব দৃশ্যেই। চাইলেই দূষণ রোধ করা সম্ভব, সে বার্তাই যেন দিল পৃথিবী। তাই 50তম বিশ্ব ধরিত্রী দিবসে দাবি উঠেছে, করোনা বিদায় হলেও প্রতি বছর নিয়ম করে নির্দিষ্ট কিছু সময়ের জন্য রাখতে হবে লকডাউন। চাইলেই আমরা পরিবেশ সুন্দর রাখতে পারি, এটাই তার প্রমাণ। তাই প্রতি বছর যদি এভাবে নির্দিষ্ট কিছু সময়ের জন্য বিশ্বজুড়ে লকডাউন চলে, তাহলে প্রকৃতি আরো সুন্দর হয়ে উঠবে। শিল্প বিপ্লবের মাধ্যমে উন্নয়নের ধারা থেকে আজকের বিজ্ঞান আশ্রিত যান্ত্রিক সভ্যতা, যা তৈরি করেছে একের পর এক শিল্প কারখানা, প্রতিযোগিতা চলেছে আণবিক শক্তি অর্জন আর পারমাণবিক বোমা তৈরি। অব্যাহত এই অত্যাচারে দিন দিন পরিবেশে স্পষ্ট হয়েছে ক্ষত, নষ্ট হয়েছে প্রাকৃতিক ভারসাম্য, ফলশ্রুতিতে স্বাভাবিকতা হারিয়েছে পৃথিবী। লকডাউনে যখন আবারও ধরিত্রী ফিরছে নিজ রূপে, তখন প্রশ্ন ওঠে, তাহলে কি নিষ্পেষণের প্রতিশোধ নিতেই ঘুরে দাঁড়াচ্ছে পৃথিবী?
মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। দর্শক, আপনার নামে একটি চিঠি এসেছে, আমার নামও আছে প্রাপকের তালিকায়। প্রেরক আমাদের প্রিয় শহর ঢাকা। চলুন শুনে নেই সেই রূপক চিঠিটি। প্রিয় ঢাকার মানুষ, কেমন আছো তোমরা? যেন একটা স্বপ্ন দেখেছি। ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ছায়া সুনিবিড় শান্তির নীর গাছের সারিগুলো শাহবাগ, বাংলা মোটর ছাড়িয়ে ফার্মগেট পর্যন্ত পৌঁছেছে। আবার দোয়েল চত্বর থেকে মতিঝিল শাপলা চত্বর পর্যন্ত ঢেকে গেছে সবুজের মায়ায়। সচিবালয়ের বেরসিক দেয়ালে রীতিমতো প্রজাপতির উচ্ছ্বাস উল্লাস। ওদিকে চন্দ্রিমার বৃক্ষছায়া বিজয় সরণি পেরিয়ে মহাখালীর কাছাকাছি এসে ঠেকেছে। বাড়িগুলোর বারান্দায় চড়ুইয়ের সাথে আরো কত রকম পাখির মিতালি, আর তা দেখে শিশুদের আনন্দ আকাশ ছোঁয়া। ঘুমটা যখন ভাঙলো, ঠিক করলাম তোমাদের লিখব। আচ্ছা, ঘরবন্দি এই সময়ে মনে পড়ে তোমাদের রাস্তার হর্নের বিকট শব্দ, আগে যাওয়ার ভয়াবহ আর অসুস্থ প্রতিযোগিতা, ঘন্টার পর ঘন্টা যানজট? কেবলই আমি করে এত অস্থির ছিলে তোমরা যে মৃত্যু পথযাত্রীর অ্যাম্বুলেন্সের আর্তনাদও নাড়া দিত না তোমাদের। সভা, সেমিনার, টকশোতে পরিবেশ দূষণ নিয়ে ঝড় তোলা তোমরাই দেধারসে কালো ধোঁয়া আর কেমিক্যালে গলা টিপে হত্যা করেছ শহরের নদী, খাল, বিল। অনেক সময় নির্লজ্জের মতো যেখানে সেখানে কফ থুতু ফেলে ফেসবুকে ঝড় তুলেছ ঢাকা বসবাসের অযোগ্য। তোমাদের এই বন্দি দশার কাব্যে স্রষ্টা জুড়ে দিয়েছেন কিছু শুভ পৃষ্ঠা। কখনো ভেবেছ তোমার এক বেলার খাবারের বিলের টাকা এই বিপদেও খেটে খাওয়া মানুষটার পুরো 2 সপ্তাহের পুরো পরিবারের খরচ? আচ্ছা, তুমি নিশ্চয়ই তোমার মায়ের সেই গন্ধটা টের পাচ্ছ। স্মৃতি হাতড়িয়ে বাবার সাথে দূরত্বটা কমছে ইদানিং। তোমার প্রিয় মানুষটার কষ্ট আর জীবনভর ত্যাগের গল্পটা এখন তুমি বুঝতে পারছো। সন্তানরা শেষ কবে একটানা এতদিন কাছে পেয়েছিল তোমাকে? তোমরা প্রার্থনা করো শুভ বুদ্ধির তরে। এরপর তোমরা ফিরবে আরেকটু সংযত হয়ে, ছুটবে একসাথে ভালোবেসে। তোমাদের অবিরত আড্ডায় আবারও মুখরিত হবে টিএসসি, ডানা মেলবে হাজারো স্বপ্ন। এইসব অপেক্ষার ইতি ঘটবে আমার বিশ্রাম শেষে। শুধু অনুরোধ, ভুলে যেও না এই কঠিন সময়টাকে। ইতি, তোমাদের তিলোত্তমা, ঢাকা। হঠাৎ করেই বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে শতাধিক ইন্টার্ন চিকিৎসককে। অর্ধশত নমুনা পরীক্ষায় করোনা ভাইরাস শনাক্ত হয়েছে 4 জনের। তারা হাসপাতালে ভর্তি হলেও থাকছেন হোস্টেলে। কেনই বা তাদের ভর্তি করা হলো, সঠিক জবাব নেই পরিচালকের। 19 ও 20 এপ্রিল পর্যায়ক্রমে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় 111 জন ইন্টার্ন চিকিৎসককে। এর মধ্যে প্রথম দিনই ভর্তি হয় 95 জন। ভর্তি হওয়াদের তালিকায় কয়েকজন নারী ইন্টার্ন চিকিৎসকের নাম থাকলেও এ ব্যাপারে কিছুই জানা নেই হোস্টেল প্রভোস্টের। আরেকজন আর এসেছে অলরেডি, তাদের মধ্যে এখনও আলহামদুলিল্লাহ ওরকম কোনো ধরনের সিভিয়ারিটি দেখা দেয়নি। যদি সিভিয়ারিটি দেখা দেয় অবশ্যই আমরা পরিচালক মহোদয়ের সাথে যোগাযোগ করব এবং ওনার সাথে যোগাযোগ করে আমরা যেটা করণীয় সেটা অবশ্যই করব। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে ভর্তি হওয়া ইন্টার্নদের ছাড়পত্র দেয়া হবে, কিন্তু কেন জুনিয়র চিকিৎসকদের হাসপাতালে ভর্তি করতে হলো তার সঠিক কোনো কারণ জানাতে পারছেন না মেডিকেল পরিচালক। আমরা চাচ্ছিলাম তাদের ভর্তি করে ওখানে আর কি কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু তারা আসলে হোস্টেল থেকে লিভ করেনি, তারা কোথাও কমফোর্ট ফিল করতেছে না, যার ফলে আমরা যে তাদের যে ভর্তি করছি এই নামগুলো আজকে কেটে দেবো। একসাথে এতজন ফ্রন্টলাইন যোদ্ধা মেডিকেলে ভর্তি, অথচ তার কিছুই জানা নেই জেলা করোনা প্রতিরোধ কমিটির সভাপতির। বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস তার।
শুধুমাত্র ডক্টরস বা নার্স নয়, কোনো সাধারণ জনগণের কিন্তু উপসর্গ দেখা না দিলে অথবা টেস্টের মাধ্যমে শনাক্ত না হলে কিন্তু হসপিটালে ভর্তি হওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ ভর্তিটা কিন্তু তার জন্য কোনো সমাধান নয়। সেটি আসলে আমি মনে করি আমি যথাযথ কর্তৃপক্ষের সাথে আলোচনা করব বিষয়টি সম্পর্কে, যে কি আসলে তাদের অভিপ্রায় বা তারা কি করতে চায়। কোভিড-19 আক্রান্ত 4 ইন্টার্ন চিকিৎসকের মধ্যে 3 জনকেই হোস্টেলে রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। কাউসার হোসেন, যমুনা নিউজ, বরিশাল। দর্শক, করোনা সংক্রমণ নিয়ে পরামর্শ দিতে আমাদের সাথে যোগ দিচ্ছেন বরিশালের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ মনোয়ার হোসেন। মনোয়ার হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার কাছে একটু জানতে চাই, এখন পর্যন্ত বরিশালে 32 জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে, তাদের চিকিৎসা সেবা কিভাবে নিশ্চিত করা হয়েছে আর চিকিৎসকদের নিরাপত্তাই বা কিভাবে দিচ্ছে? ধন্যবাদ ফারহানা। আপনি জানেন যে আমরা 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে মুক্তিযুদ্ধ করে আমরা জয়ী হয়েছি। আমরা অবশ্যই এটা আরেকটা মুক্তিযুদ্ধ, যেটা অদৃশ্য মুক্তিযুদ্ধ। এটা শুরু হয়েছে আমাদের মাননীয় সুযোগ্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেতৃত্বে এবং আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং আমাদের ডিজি স্যারের পরিকল্পনায় আমরা যুদ্ধ শুরু করেছি। আমরা এখানে যে চিকিৎসা শুরু করেছি, যে সমস্ত রোগী পজিটিভ হয়েছে তাদেরকে আমরা প্রাতিষ্ঠানিক চিকিৎসা দিচ্ছি এবং কিছু কিছু আমরা বাড়িতে চিকিৎসা দিচ্ছি। আপনি অবগত আছেন যে এই করোনা ভাইরাসের যে রোগ, এটার যে উপসর্গ, এই উপসর্গ বেশিরভাগ ক্ষেত্রে খুবই সামান্য হয়ে থাকে। আমরা কোয়ারেন্টাইনে যেমন রাখি জনগণকে, তেমনি বাড়িতে আইসোলেশনে রেখে কিন্তু আমরা এর চিকিৎসা বেশিরভাগ করতে পারি এবং সেভাবেই আমাদের বরিশালে আইসোলেশনে রেখে আমরা প্রাতিষ্ঠানিকভাবেও চিকিৎসা করছি এবং বাড়িতে রেখেও চিকিৎসা করছি এবং আমরা হাসপাতালে রেখেও চিকিৎসা করছি এবং এ পর্যন্ত আমাদের যে রোগী আছে সবাই কিন্তু সুস্থ আছে এবং আমাদের এই আক্রান্ত হয়েছে 32 জন। এই 32 জনের মধ্যে একজন আইসোলেশনে থাকা অবস্থায় মারা গিয়েছে। সে অবশ্য খুব দেরিতে আমাদের হাসপাতালে এসেছিল বিধায় তাকে আমরা ভালো চিকিৎসা দিতে পারিনি। দেওয়ার আগেই তার অবস্থা শোচনীয় হওয়ার কারণে সে মৃত্যুবরণ করেছে। আর একজনের যে মৃত্যু হয়েছে, সেই মৃত্যু আসলে আমাদের চিকিৎসা দেওয়ার আগেই সে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে আমরা যখন স্যাম্পল কালেকশন করি এবং আমাদের যে রিপোর্ট আসে, সেই রিপোর্টেই কিন্তু পজিটিভ আসে এবং তখন আর আমাদের কিছুই করার ছিল না বিধায় এই 2 জনের মৃত্যু হয়েছে। আর যারা এখন জীবিত আছে, যারা চিকিৎসাধীন আছে, প্রত্যেকেই আমি খবর নিয়েছি খুবই ভালো অবস্থায় আছে। আর আপনি বলছেন যে চিকিৎসকদের নিরাপত্তা ব্যবস্থার জন্য আমরা কি ব্যবস্থা নিয়েছি। আমাদের প্রথম দিকে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট কম থাকলেও তখনও কিন্তু আমাদের দেশে রোগী ছিল না। আমরা তখন আসলে একটু উদ্বিগ্ন ছিলাম, কিন্তু আমাদের যখন রোগী শনাক্ত শুরু হয়েছে তখন পর্যাপ্ত পরিমাণে আমাদের পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বা আমাদের ব্যক্তিগত যে সুরক্ষার যে সরঞ্জামাদি, এটা কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে এসেছে। আমাদের N95 মাস্ক একটু কম থাকলেও এখনও যা আছে তা দিয়ে আমরা চিকিৎসা করছি এবং আমাদেরকে জানানো হয়েছে সরকারিভাবে যে N95 মাস্ক সহ তার সমতুল্য KN95 মাস্ক পর্যাপ্ত পরিমাণে খুব দ্রুতই এসে যাচ্ছে এবং আমাদের দ্রুত আপনারা সেগুলো হাতে পাবেন। একটু জানতে চাই ডক্টর মনোয়ার, শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের 111 জন ইন্টার্ন চিকিৎসক হাসপাতালে ভর্তি হয়েছে। আসলে একসাথে এতজন ফ্রন্টলাইনের যোদ্ধা একবারে হাসপাতালে ভর্তি হওয়ার কারণটা কি? ফারহানা, আমি আসলে আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমি আসলে আমার জানা নেই। তবে আজকে সকালেও শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মহোদয়ের সঙ্গে আবার টেলিফোনে আমার সঙ্গে কথা হয়েছে। তিনি বলেছেন যে তার 4 জন ডাক্তার রোগী পজিটিভ শনাক্ত হয়েছে। এরা সবাই ইন্টার্ন ডক্টর, তারা হোস্টেলে থেকেই আইসোলেশনে রয়েছে এবং তাদেরকে ভর্তি দেখানো হয়েছে। কিন্তু আপনি যে 111 জনের কথা বলছেন, এই 111 জনের তথ্য তিনি দিতে পারেননি এবং বলেছেন যে না, এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। ডক্টর মনোয়ার হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, করোনা পরিস্থিতি জানতে এবার যাব খুলনায়। সেখান থেকে যোগ দিচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, একটু জানতে চাই যে এখন পর্যন্ত খুলনায় কতজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে আর বিস্তার ঠেকাতে কি ব্যবস্থা নিচ্ছে খুলনাতে?
যদি বলি গত ৭ তারিখে খুলনা যে পিসিআর ল্যাবটি স্থাপিত হয়েছে খুলনা মেডিকেল কলেজে, সেটি চালু হয়েছে এবং এ পর্যন্ত 1038 জনের নমুনা সংগ্রহ করে সেখানে পরীক্ষা নিরীক্ষা করা হয়েছে। তার মধ্যে 8 জনের করোনা শনাক্ত হয়েছে এবং এই 8 জনের মধ্যে খুলনা জেলার 5 জন। এই 5 জনের মধ্যে আবার 3 জনই চিকিৎসক যারা ঢাকা থেকে এসেছিল। 2 জন চিকিৎসক এমন আবার ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে, আর একজন চিকিৎসক যিনি ঢাকায় রয়েছে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে খুলনায় যে আলাদা করোনা হাসপাতাল করা হয়েছে, যেটি ডায়াবেটিস হাসপাতালে, সেখানে তাকে চিকিৎসা করা হচ্ছে। আর গতকাল একটা লোক মারা গিয়েছে, তিনি আসলে পার্শ্ববর্তী উপজেলা রূপসা থেকে এসেছিল। গত 5-6 দিন ধরে তিনি জ্বর সর্দি কাশে ভুগছিল। পরিবারের সদস্যরা কাল যখন তাকে 250 বেড হাসপাতাল অর্থাৎ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসছিল, পথমধ্যে তিনি মারা যায়। যেহেতু তিনি সন্দেহ ছিল, সে কারণে তার নমুনা সংগ্রহ করে গতকাল পরীক্ষা করার পর সেটি পজিটিভ হয়েছে। সে কারণে সে অঞ্চলে এখন আতঙ্ক বিরাজ করছে। যদিও প্রশাসনের পক্ষ থেকে 20টি বাড়ি লকডাউন করা হয়েছে, কিন্তু সেই বাড়ি এবং আশেপাশে যে সমস্ত লোক রয়েছে তাদের আসলে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে কারণে এলাকার মানুষ সন্দেহ করছে যে এই মানুষগুলো তার সংস্পর্শে ছিল তারা কোথায় গেল, তারা কোথায় আছে। এর বাইরে প্রশাসনের পক্ষ থেকে আসলে সবসময় মানুষকে বোঝানো হচ্ছে ঘরে থাকার জন্য, বাড়িতে থাকার জন্য, রাস্তায় না বেরোনোর জন্য, কিন্তু মানুষ আসলে সেটা মানছে না। সেজন্য সচেতন মহল বলেছে যে মানুষকে ঘরে রাখার জন্য প্রশাসনের আরও বেশি কঠোর হতে হবে। ন্যান্সি। প্রবীর, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা একটু যেতে চাই চট্টগ্রামে। এবার সেখান থেকে আমাদের সাথে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী শিহাব জিসান। জিসান, আজকের দৃশ্যটা একটু জানতে চাই। চট্টগ্রামের মানুষ কি ঘরে থাকার নির্দেশনা মানছেন, আর যারা বের হচ্ছেন তাদের বক্তব্যটা কি? ন্যান্সি, তার আগে আমি একটু জানা দিতে চাই যে চট্টগ্রামে গত 24 ঘন্টায় চট্টগ্রামের জেলায় একজন রোগীর করোনা শনাক্ত হয়েছে এবং সে আসলে 10 মাসের একটি শিশু। তার করোনা শনাক্ত হয়েছে, পজিটিভ এসেছে তার সে পরীক্ষায়। মোট 134 জনের নমুনা পরীক্ষা শেষে 4 জনের পজিটিভ এসেছিল, তার মধ্যে 1 জন চট্টগ্রাম জেলা, বাকি 3 জন হচ্ছে বান্দরবন জেলার। এবং আমরা যেটি দেখছি যে এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্ত 40 জন এবং মারা গিয়েছেন 5 জন। এর বাইরে আরও 3 জন চট্টগ্রাম জেলার বাসিন্দা, যাদেরকে ঢাকা থেকে করোনা শনাক্ত করা হয়েছে। তো সেই হিসেবে চট্টগ্রামে কিন্তু বলা যায় যে এই সংক্রমণটি লাফিয়ে লাফিয়ে বাড়ছে। সেই জায়গা থেকে আমরা যেটি দেখছি যে সশস্ত্র বাহিনীর সদস্যরা, জেলা প্রশাসনের যারা দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা রয়েছেন, তারা, পুলিশের সদস্যরা এবং র্যাবের সদস্যরা, তারা একেবারে দিনরাত 24 ঘন্টা তারা মাঠে রয়েছেন এবং তারা কাজ করে যাচ্ছেন। সাধারণ মানুষকে সচেতন করার জন্য তারা কাজ করে যাচ্ছেন। জেলা প্রশাসনের 10টি ভ্রাম্যমাণ আদালত সকাল 9টা থেকে রাতে 9টা পর্যন্ত তারা কাজ করে যান। সাধারণ মানুষদেরকে তারা সচেতন করেন, কখনো কখনো তারা জরিমানাও করেন। কিন্তু তারপরেও এই যে প্রশাসনের এত কঠোর নজরদারি এবং প্রশাসন এত তাদের যে নিরলস পরিশ্রমের ফলে আমরা যেটি দেখছি আসলে চট্টগ্রামবাসী বা সাধারণ মানুষ তারা আসলে সচেতন হচ্ছে না ঠিক সেভাবে। তারা কারণে অকারণে তারা বাসা থেকে বের হচ্ছেন এবং তাদের যেন এক ধরনের অজুহাত আসলে তৈরিই থাকে। যখনই তাদেরকে জিজ্ঞেস করা হয় যে কেন বের হয়েছেন, কেউ নানা ধরনের তারা অজুহাত দেন, যদিও আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কাছে সেটা আসলে যৌক্তিক মনে হয় না। এবং তারা চেষ্টা করেন যে যতটুকু সম্ভব তাদেরকে আসলে বাধা দেওয়ার, কিন্তু তারপরে আমরা যেটি দেখতে পাই আসলে তাদেরকে আসলে যেভাবে হোক ঘরে আসলে আটকে রাখা যাচ্ছে না, যার ফলে দেখা যাচ্ছে যে সাধারণ যেই এই পরিশ্রম, সেই পরিশ্রমটি, প্রশাসনের এই পরিশ্রমটি আসলে দেখা যাচ্ছে বৃথা হয়ে যাচ্ছে এবং চট্টগ্রামে করোনার সংক্রমণ দিনে দিনে বাড়ছে। এখন এই সাধারণ মানুষজনকে যতক্ষণ পর্যন্ত আসলে সচেতন করা না যাবে, যতক্ষণ তাদের নিজেদের মধ্যে আতঙ্ক না আসবে, ততক্ষণ আসলে চট্টগ্রামে এই করোনা সংক্রমণ বাড়তেই থাকবে, এমনটি ধারণা করছেন সকলে। ন্যান্সি। জিসান, আপনাকে অনেক ধন্যবাদ। ইলেকট্রোফরেটিক কোটিংকৃত মরিচারোধী ও বিদ্যুৎ সাশ্রয়ী মার্কুইজ পাম্প। মার্কুইজ এনার্জি সেভিং পাম্প। করোনার এই সংকটকালে মরদেহ দাফনে দেখা দিয়েছে নানা সমস্যা। সংক্রমণের ভয়ে স্বজনরাও নিচ্ছেন না দায়িত্ব। এই অবস্থায় চট্টগ্রামে এগিয়ে এসেছে 2টি সংগঠন। করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা গেলে দাফন কাফনের জন্য প্রস্তুত তাদের স্বেচ্ছাসেবীরা। ঝুঁকি থাকলেও মানবতার স্বার্থে একাট্টা তারা। চট্টগ্রামে করোনা ভাইরাসে এরই মধ্যে মারা গেছেন বেশ কয়েকজন। সংক্রমণের শঙ্কায় অনেক ক্ষেত্রে মরদেহের কাছে ঘেঁষছেন না স্বজনরাও। এ অবস্থায় চট্টগ্রামে মরদেহ দাফনে এগিয়ে এসেছে গাউসিয়া কমিটি বাংলাদেশ। প্রস্তুত সংগঠনটির প্রায় 700 স্বেচ্ছাসেবী। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও সরকারের নির্দেশনা অনুযায়ী স্বেচ্ছাসেবীদের দেয়া হয়েছে প্রশিক্ষণও। কোথাও ডাক এলেই ছুটে যান তারা। ধর্মীয় রীতি অনুযায়ী সম্পন্ন করেন দাফন।
মেডিসিন দিয়ে ধোয়ার পর পিপি দিয়ে পলিথিন দিয়ে প্যাকেটিং করে বাস ওইখানে নিয়ে দাফন করতে হবে। আমরা নিজেরাই সম্পূর্ণ কাজটা করে পরে আমরা এক পাশে গিয়ে কাপড়গুলি খুলে আমরা ওগুলো জ্বালিয়ে ফেলি। অদেখা এক ভাইরাসের কারণে পৃথিবী আবির্ভূত হয়েছে ভিন্ন রূপে। যেখানে স্বজনরাও ঘেঁষছেন না মরদেহের কাছে, সেখানে এই স্বেচ্ছাসেবীরা কাঁধে তুলে নিচ্ছেন মরদেহ। জীবনের মায়া ত্যাগ করে কেবল মানবতার ডাকে নিজেকে উৎসর্গ করার এক দৃঢ় প্রতিজ্ঞা তাদের। যেহেতু এটা একটা ইমানি যুদ্ধ, তো এই যুদ্ধে আমরা মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছি। একজন মুসলিম মারা গেলে তাকে দাফন কাফনের ব্যবস্থার দায়িত্ব যে আমরা নিয়েছি দেশের সূত্রে। সংগঠনটির নেতারা বলছেন, বিভিন্ন স্থানে মরদেহ ফেলে স্বজনদের চলে যাওয়ার খবর দেখে এ উদ্যোগ নেয়া। এর সাথে যুক্ত হতে আগ্রহ প্রকাশ করছেন অনেকে। ডাক্তার যদি সুরক্ষা সরঞ্জাম ব্যবহার করে চিকিৎসা দিতে পারে, একই সরঞ্জাম ব্যবহার করে আমরা কেন দাফন কাফন করতে পারবো না? এই দাবিটা আমরা তুলেছি এবং বিভিন্ন ভিডিও বক্তব্য ছেড়েছি। ফেসবুকে লেখালেখি করার পর দেখলাম আমাদেরকে নক করা আরম্ভ করছে, ভাইজান আপনি উদ্যোগ নেন, আমরা আছি আপনার সাথে। চট্টগ্রামে গাউসিয়া কমিটি ছাড়াও আল মানাহিল ফাউন্ডেশন নামে একটি সংগঠনও মরদেহ দাফনের দায়িত্ব নিয়েছে। প্রস্তুত রেখেছে ৩৫ জনের টিম এবং ২টি অ্যাম্বুলেন্স। পুরো চট্টগ্রামে আমরা আছি এবং যদি আমাদের খেয়াল ইনশাল্লাহ পুরো বাংলাদেশে খেদমতটা আমরা সামনে করা আর কি। শোয়েব রহমান, যমুনা নিউজ, চট্টগ্রাম। সঞ্চয়ের ১০,০০০ টাকা করোনা তহবিলে দান করা সেই ভিক্ষুককে ঘর তুলে দিবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে নিয়ে যমুনা টেলিভিশনে প্রচারিত সংবাদটি গতকাল সন্ধ্যায় প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরেই প্রয়োজনীয় সব নির্দেশ দেন তিনি। এ বিষয়ে শেরপুর জেলার ঝিনাইগাদী উপজেলার ইউনো রুবেল মাহমুদকে ফোন দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সচিব। সেই নির্দেশ অনুযায়ী রাতেই ভিক্ষুক নজিমুদ্দিনের বাড়ি যান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল মাহমুদ। যমুনা নিউজকে তিনি জানান, জীর্ণ ভাঙা ঘর নজিমুদ্দিনের, এখনও আলো জ্বলে কুপি বাতি দিয়ে। ঘর তৈরির বিষয়ে সম্ভাব্য সব তথ্য প্রস্তুত করে দ্রুতই পাঠানো হবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে। একই সাথে নজিমুদ্দিনকে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আনতে প্রয়োজনীয় সহযোগিতা দেবে সরকার। বোরো মৌসুমে ৯,৩৬,০০০ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে হাওরের ৭ জেলায়। শ্রমিক সংকটের পরও ৭০০-র বেশি কম্বাইন হারভেস্টর মেশিন ও ১৫০০ রিপার মেশিনে চলছে ধান কাটা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, পর্যাপ্ত মেশিন আছে, কৃষকের প্রয়োজনে আরও সরবরাহ করা হবে। বিস্তারিত সুশান্ত সিনহার রিপোর্টে। সোনালী ধানের ছড়ায় চকচক করছে হাওরের বিস্তীর্ণ অঞ্চল। দেশের মোট চালের ১৮ ভাগ আসে সুনামগঞ্জ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, হবিগঞ্জ সহ হাওর অধ্যুষিত ৭ জেলা থেকে। তবে করোনায় কৃষি শ্রমিক সংকট, সাথে বৃষ্টি ও হঠাৎ বন্যার আশঙ্কায় হাওরের ধান কাটা নিয়ে অনিশ্চয়তায় আছে কৃষক। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে, দুশ্চিন্তা নেই, এরই মধ্যে হাওরে পাঠানো হয়েছে কয়েকশো কম্বাইন হারভেস্টর মেশিন। সাথে মাঠের ধান শুধু কেটে রাখার জন্য ১৫০০ রিপার মেশিনও আছে। প্রায় ২৩৪টি কম্বাইন হারভেস্টর আজকে অবধি সেখানে কাজ করছে এবং ১,৬৩,০০০ শ্রমিক তারা এই ধান সেখানে কাটছে। চাহিদা কিন্তু চাষিদের কাছ থেকে ভালো পাচ্ছি আমরা। এই ৮০৩টা জায়গা আরও বেশি চাহিদা রয়েছে। আমরা সরকারের কাছে আমরা এই চেয়েছি যে আরও যদি আমরা ভর্তুকি পাই, আমরা ইনশাল্লাহ আমরা মেশিন সরবরাহ দিতে পারবো। একটি কম্বাইন হারভেস্টর মেশিনে প্রতি ঘন্টায় ৩ একর জমির ধান কেটে মাড়াই করে বস্তাবন্দি করা যায়। এমনকি ধানের ছড়া বৃষ্টিতে শুয়ে পড়লেও কাটা যাবে এই হারভেস্টর মেশিনে। আমরা অর্ডার পর ৮ ঘন্টার মধ্যে মেশিন আমরা পৌঁছাতে পারি যে কোনো জায়গাতে বাংলাদেশে। এরকম আমাদের নেটওয়ার্ক আছে। যেভাবে প্রিপারেশন আছে রেডিলি কিন্তু ১৩০০ থেকে ১৪০০ কম্বাইন হারভেস্টার রেডিলি অ্যাভেলেবল সম্ভব। আর পাইপলাইনে তো প্রায় সবগুলো কোম্পানি কিন্তু এই সমস্ত কম্বাইন হারভেস্টার কিন্তু কন্টিনিউসলি আনতে আছে এবং গভর্নমেন্টের সাপোর্ট পাচ্ছে। কিন্তু মেশিন চালানোর এত দক্ষ ড্রাইভার মিলবে কীভাবে? আর মেশিন নষ্ট হলে সার্ভিসিংয়ের সমাধানই বাকি। মেশিনগুলোকে এমনভাবে টেস্টেড করা হয়েছে, এমনভাবে অ্যাডাপ্ট করা হয়েছে যে বাংলাদেশের সাধারণ একজন রিক্সা ড্রাইভার যারা ব্যাটারি চালিত আপনার রিক্সা চালায়, তারাও কিন্তু একটু ট্রেনিং পেলে কিন্তু এটাকে চালাতে পারে। তো ওভারঅল যেটা হয়েছে যে আমাদের প্রায় ১,০০০ ড্রাইভার ট্রেনিং দিয়ে রাখছে। সব বাংলাদেশের যে কোনো প্রান্তে আমরা কম্বাইন হারভেস্টার দিলে কিন্তু ড্রাইভার যা লাগবে সে ড্রাইভার আমরা সরবরাহ করতে পারি। হারভেস্টর মেশিন দিয়ে বিঘা প্রতি জমির ধান কাটতে খরচ হবে ২,০০০ টাকা, আর শ্রমিক দিয়ে কাটলে খরচ পড়বে ৮ থেকে ৯,০০০ টাকা, সময় লাগবে বাড়তি। সুশান্ত সিনহা, যমুনা নিউজ, ঢাকা। করোনার কারণে স্বামী বেকার থাকায় নিজের চুল বেচে সন্তানের মুখে আহার তুলে দিয়েছেন এক মা।
ঘটনাটি ঘটেছে সাভারে। হতভাগা মায়ের দাবি, এলাকার ভোটার না হওয়ায় অনেক চেষ্টা করেও ত্রাণ জোটেনি। খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছে প্রশাসন। করোনার থাবায় বেকার হয়ে পড়েছেন স্বামী, কয়েকদিন ধরে অনাহারে রয়েছে ছোট্ট 2 সন্তান। কোনো উপায় না পেয়ে শেষমেশ নিজের চুল বিক্রি করে দিলেন মা। পেয়েছেন 180 টাকা, তা দিয়েই কেনেন সন্তানের মুখের আহার। বিক্রি করছি, মনে করেন আমরা খাওয়া খাদ্য খুব কষ্ট, তার কারণে দিয়ে 2টা বাচ্চা খালি কান্নাকাটি করে, এদিকে আর মা হয়ে সহ্য করা যায়, এই কারণে পরে চুল্লি বিক্রি করে একটু দুধ আনলে আমার 2টা চাল টাল আনলে আমরা খাই। চারিদিকে ত্রাণের ছড়াছড়ি হলেও বিতরণে ত্রুটি থাকায় হতভাগা এ মায়ের কপালে জোটেনি কোনো সহায়তা। কারো নজরেই আসেনি সাভারের ব্যাংক কলোনি এলাকার নান্নু মিয়ার টিনশেড বাড়িটি। না, আমরা কেউ কাছে কিছু পাই নাই। খালি একজনে কতদিন আগে একটা নাম নিছিল, নিয়ে পরে দিব কয়া পরে সবাই দিচ্ছে, আমার আর দেয় নাই কেউ। ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা প্রশাসন। সহকারী কমিশনার জানান, খবর পেয়ে অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছেন তারা। কালকে ওনার চুল বিক্রি করে 180 টাকা বিক্রি করে উনি খাবার দাবার কিনেছেন। আমিও কিছু দিয়ে আসছি, পরবর্তীতে উপজেলা চেয়ারম্যানও দিয়েছেন, যে কারণে ওনাদের মোটামুটি কয়েক মাস আশা করা যায় যে দুর্যোগের সময় ওনারা থাকতে পারবে ভালো। ত্রাণের জন্য বিভিন্ন জায়গায় ধর্ণা দিলেও স্থানীয় ভোটার না হওয়ায় কেউ সহযোগিতার হাত বাড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগী মায়ের। রাকিব খান, যমুনা নিউজ। দর্শক, শেষ করব করোনা আপডেট। তার আগে এক নজরে দেখে নিব বিশ্বজুড়ে করোনা ভাইরাসের সবশেষ তথ্য। বিশ্বজুড়ে করোনা ভাইরাসের মৃতের সংখ্যা প্রায় 1,77,000-এর বেশি। 25 লাখ ছাড়ালো আক্রান্তের সংখ্যা। নতুনভাবে সংক্রমিত 75,000-এর বেশি। একদিনেই মারা গেলেন 7,062 জন। একদিনে যুক্তরাষ্ট্রে মারা গেলেন 3,000-এর মতো। দেশটিতে মোট প্রাণহানি প্রায় 45,000-এর বেশি। নতুনভাবে আরও 26,000-এর কাছাকাছি সংক্রমিত। মোট আক্রান্ত 8,18,000-এর বেশি। ব্রিটেনে আরও 828 জন মারা গেলেন করোনা ভাইরাসে। এই নিয়ে প্রাণহানির সংখ্যা 17,000 ছাড়ালো। আক্রান্তের সংখ্যা প্রায় 1,30,000। নতুনভাবে সংক্রমিত 4,000-এর বেশি। ফ্রান্সে মোট মৃতের সংখ্যা 21,000-এর মতো। একদিনে 531 জনের মৃত্যু হলো। নতুনভাবে সংক্রমিত প্রায় 2,600। মোট আক্রান্ত 1,58,000 ছাড়ালো। এই ছিল করোনা আপডেটে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।